বিহারীলালের মতো কবিতা লিখতে হবে। মনের ভিতর ডানা ছটফট করছে রবির, হচ্ছে না, কিছুতেই হচ্ছে না, আরো ভালো লিখতে হবে তাকে, নইলে বউঠান শুধু মুখ টিপে টিপে হাসবেন। এটা হচ্ছে উভয়ের সম্পর্ক। সব সহ্য করতে পারে রবি, কিন্তু ওই অবজ্ঞাতার কিছুতেই সহ্য হয় না। কি জ্বালা ওই হাসিতে, কি প্রচন্ড ধার দুই চোখে, ভিতরটা জ্বলে পুড়ে ছারকার হয়ে যায় তার। রবি কালো, এগুলো কিন্তু কাদম্বরীরই বলা। রবি কালো, রবি দেখতে ভালো নয়, গানের গলাটা যেন কিরকম, ওই সুপুরিটাই যা কাটতে পারে শুরু করে, কোনোদিন বিহারীলালের মতো লিখতে পারে না। আমি লিখেছিলাম, রবি বলছে যে কেন বউঠান, তার সব কিছু খারাপ কেন? তবে সে যে বউঠানের জন্য সব কিছু করতে পারে, তাকে কিছুই নয়। রবি একা একা বসে ভাবে, এই খারাপ কি ভালো? ভালোবাসে বলে মুখে খারাপ বলে। এই যে কেমিস্ট্রি। তোকে একটা কবিতা শোনাই, তোকে একটা বরং কবিতা শোনাই, যেটা পরিণত বয়সে রবীন্দ্রনাথ লিখছেন এই বয়সটাকে নিয়ে, 12-13 বছর বয়সটাকে নিয়ে। কবিতার নাম কাঁচা আম। আমি পাঠ শোনাচ্ছি। সেদিন গেছে যেদিন দইবে পাওয়া একটি দুটি কাঁচা আম ছিল আমার সোনার চাবি, খুলে দিত সমস্ত দিনের খুশির গোপন কুঠুরি। আজ সে তালা নাই, চাবিও লাগে না। সেদিন সে ছিল একলা, অতুলনীয়। বালকের দৃষ্টিতে এই প্রথম প্রকাশ পেল জগতে এমন কিছু আছে যাকে দেখা যায় কিন্তু জানা যায় না। প্রথম তুই যদি বলতে চাস, আমি বলেছিলাম না, একটি বালক একটি বালিকাকে দেখছে, প্রথম সেক্সুয়ালিটির সাথে সাক্ষাৎ। এটাও কিন্তু তাই, মানে রবীন্দ্রনাথের ক্ষেত্রে কিন্তু এটা তাই। তার ডুরে শাড়িটি মনে ঘুরিয়ে দেয় আবর্ত। মন একান্তই চাইতো ওকে কিছু একটা দিয়ে শাঁকো বানিয়ে নিতে। ও ভালোবাসে কাঁচা আম খেতে, শুল্প শাক আর লঙ্কা দিয়ে মিশিয়ে। প্রসাদ লাভের এই একটি ছোট্ট দরজা খোলা আছে আমার মতো ছেলে আর ছেলে মানুষের জন্যও। একদিন শিলাবৃষ্টির মধ্যে আম কুড়িয়ে এনেছিলাম। ও বলল, কে বলেছে তোমাকে আনতে? আমি বললাম, কেউ না। আর একদিন মৌমাছিতে আমাকে দিলে কামড়ে। সে বললে, এমন করে ফল আনতে হবে না। চুপ করে রইল। এই যে কথোপকথন পাওয়া যাচ্ছে, এই কথোপকথনের মধ্যে যে দুটো নারী এবং পুরুষ, বালক বা বালিকা সত্তা, তাদের জাগতে থাকা কামবোধ বা যৌনতাবোধ বা লিঙ্গবোধ, এটা রবীন্দ্রনাথ কিন্তু প্রথমে দেখছেন না এখান থেকে। তারপর রবীন্দ্রনাথ তার তেতালার ঘরে বঙ্গদর্শনের পাতা থেকে সূর্যমুখী আর কুন্দনন্দিনীর গল্প শোনাচ্ছেন পড়ে, আর গরমে তাকে বাতাস করছেন কাদম্বরী। এই গোটা ব্যাপারটাকে নজরে কিন্তু রাখছিলেন জ্ঞানদানন্দিনী, জ্যোতিরিন্দ্রনাথের স্ত্রী। ঠাকুরবাড়ির সাবেকি সংস্কারের ঘেরাটোপে নারী মুক্তির প্রথম সত্যেন্দ্রনাথের স্ত্রী। ঠাকুরবাড়ির সাবেকি সংস্কারের ঘেরাটোপে নারী মুক্তির প্রথম দক্ষিণা হওয়া কিন্তু জ্ঞানদানন্দিনী এনেছিলেন। তিনি বিলেত ফেরতা, প্রথম কালাপানি পার করা, স্বামী ছাড়া একা মেয়েকে নিয়ে গিয়েছিলেন। এবং সেই অর্থে খুবই আধুনিকা ব্লাউজ পরা পার্সিদের ঢঙে, ওই ব্লাউজ, ওই মেয়েদের, ওইখানকার মেয়েদের স্কার্টের অনুকরণে ব্লাউজ, তার থেকে ব্রাহ্মরা যে ঘটি হাতা, এগুলো ডিজাইনটা ওনার খুবই এনলাইটেন্ড। শুধু আচ্ছা, এই অবস্থাতে জ্যোতিরিন্দ্রনাথের সঙ্গে কেমন সম্পর্ক? যখন এর বয়স 14-15, জ্যোতিরিন্দ্রনাথের যখন 25, তখন জ্যোতিরিন্দ্রনাথের সাথে কেমন সম্পর্ক? সেটা খুবই ইন্টারেস্টিং, সেটা তুমি বলো। জ্যোতিরিন্দ্রনাথ
সত্যেন্দ্রনাথের কাছ থেকে খোলা মনটা পেয়েছিলেন, বাধা টাধা মানতেন না। যা কিছু দুর্বার, গতিশীল, থ্রিলিং, তার প্রতি জ্যোতিরিন্দ্রনাথের বরাবরের টান। গঙ্গাপাড়ের বাগান বাড়িতে থাকাকালীন তিনি নিজের হাতে ঘোড়া চড়া শিখিয়েছিলেন কাদম্বরীকে। তারপর জোড়াসাঁকোর বাড়িতে এসে দুটো আরবি ঘোড়ায় পাশাপাশি দুজন গড়ের মাঠে হাওয়া খেতে যেতেন। কাদম্বরী ছিলেন জ্যোতিরিন্দ্রনাথের খেলার পুতুল, ঠিক যেমন রবীন্দ্রনাথ কাদম্বরীর খেলার পুতুল। কিন্তু কাদম্বরীকে ভালো করে বোঝা যেত না। ইনি ঘোড়াতেও চড়তেন, আবার সকালে তরকারি কাটার আসরেও মেয়েরা যেখানে কাটতো সেখানেও হাত দিতেন। সাহিত্য চর্চায় অদম্য উৎসাহ, গোগ্রাসে পড়ছেন বিহারীলাল। আবার বাড়িতে কেউ অসুস্থ হলে প্রাণপাত সেবাও করতেন। কিন্তু শেষ সেবার প্রসাদ পাওয়ারও রবীন্দ্রনাথের সৌভাগ্য হয়নি। কিন্তু জীবনের প্রথম 14 বছর পর্যন্ত রবীন্দ্রনাথ অসুস্থ হয়েছিলেন মাত্র 3 বার, তাও সাবু বার্লিতেই শেষ, এর বেশি সুযোগ ঘটেনি। তো এরপরে ধর ভানু সিংহের পদাবলী রচনা শুরু হচ্ছে 1284-তে। রবীন্দ্রনাথের খুব কাছে যাওয়ার ইচ্ছা। রবীন্দ্রনাথের এই সময়কার লেখাতে দেখা যাচ্ছে, তুই যদি খেয়াল করিস দেখবি বারবার এক নিদয়া নারীর প্রতি রবীন্দ্রনাথ প্রেম নিবেদন করছেন, যে মহিলা সেই প্রেমকে গ্র্যান্ট করেও গ্র্যান্ট করছে না। এখন এই মহিলা কেন গ্র্যান্ট করতে পারছে না? লোকলজ্জার ভয় কিনা, সম্পর্কের বাঁধনের খাতিরে কিনা, অথবা ছেলে মানুষই করো না এটার জন্য কিনা? যখন বলছেন গহন কুসুম কুঞ্জ মাঝে, তখনই এটা লেখা হচ্ছে, সখীরে পীড়িতি বুঝিবে কে, আধার হৃদয়ক দুঃখ কাহিনী বলবো শুনবে কে, রাধিকার অতি অন্তর বেদন কে বুঝিবে ওই রজনী, কে বুঝবে সখী রয়ত রাধা কোন দুঃখে দিন রজনী। এবং এখানে একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার রয়েছে যে রবীন্দ্রনাথের চরিত্রের মধ্যে কিন্তু এফিমিনেট আছে একটা ব্যাপার, একটা নারী সুলভ একটু নেকুপনা আছে, এবং তার গলাটা পাতলা, সেটা ছিল জন্য। কিন্তু আমি এটা বলবো তমাল, তুই নিজে যেহেতু লিখিস, যথেষ্ট আমার গোপ আছে, আমি খুব ছোটবেলা থেকে বিড়ি সিগারেট খাওয়া লোক, কিন্তু আমি তোকে এটা বলছি, প্রত্যেক ক্রিয়েটিভ লোকের মধ্যে, আমাদের মধ্যে শিব এবং পার্বতী দুটোই থাকে না। সেটা তো শিব পার্বতী আমাদের মধ্যে দুটোই থাকে। অ্যানিমার সে পুরো কনসেপ্টই আছে ইউংয়ের। কিন্তু আমি অন্য কথা বলছি, আমি বলছি এই ভদ্রলোক তো বড়ই হয়েছিলেন মেয়েদের মধ্যে। হ্যাঁ, ব্যক্তিত্বের দিক থেকে রবীন্দ্রনাথ একটু মৃদু স্বভাবে, এবং তার গলাটা একটু মেয়েলি, এবং সেই অর্থে জ্যোতিরিন্দ্রনাথের মতো ওই রকম অসাধারণ পুরস্কার নেই তার। হ্যাঁ, পুরস্কার সেই অর্থে নয়। এইবার আমি একটা বিষয় একটু জানতে চাইছি, রবীন্দ্রনাথ কি লিখছেন এই সময়টা, এই সময়ের সম্বন্ধে? না, আমি রবীন্দ্রনাথ কি বলছেন, বলছেন এই সময়টা আমার পক্ষে একটা উন্মত্ততার সময় ছিল। এই 15 বছর কতদিন ইচ্ছা করিয়াই না ঘুমাইয়া রাত কাটাইয়াছি। আমি রঞ্জন বন্দ্যোপাধ্যায়ের লেখাটা পছন্দ করছি না, অ্যাডমিটও করছি না, তার কারণ আমি তোকে যা যা বলছি আমি কিন্তু রবীন্দ্রনাথ থেকে উদ্ধৃত। কতদিন ইচ্ছা করিয়াই না ঘুমাইয়া রাত কাটাইয়াছি, তার যে কোনো প্রয়োজন ছিল তা নয়। কত গ্রীষ্মের গভীর রাত্রে তেতালার ছাদের সারি সারি টবের বড় বড় গাছগুলির ছায়া পাতের দ্বারা চাঁদের আলোতে একলা প্রেতের মতো বিনা কারণে ঘুরিয়া বেড়াইয়াছি। কেউ যদি মনে করেন এ সমস্তই কেবল কবি আনা, তা হইলে ভুল করিবেন। পৃথিবীর একটা বয়স ছিল যখন তার ঘন ঘন ভূমিকম্প ও অগ্নি উচ্ছ্বাসের সময়। তরুণ বয়সের প্রারম্ভে এও অনেকটা সেই রকমেরই কাণ্ড রবীন্দ্রনাথ। একদম রবীন্দ্রনাথ নিজে তারপরে কবিতাতে কি লিখছেন, ভারতী পত্রিকা ওখান থেকে বেরোলো, জোড়া ঠাকুর বাড়ি থেকেই। ভারতীর নামহীন কবিতায় রবীন্দ্রনাথ লিখছেন, জানিতাম ওগো সখী কাঁদিলে মমতা পাবো, আমি যদি তোমার কাছে গিয়ে কাঁদি তুমি আমাকে আদর করবে। জানিতাম ওগো সখী কাঁদিলে মমতা পাবো, কাঁদিলে বিরক্ত হবে কি নিদারুণ। চরণে ধরি গো সখী
একটু করিও দয়া, নহিলে নিভিবে কিসে বুকের আগুন। ঠিক এই সময় লেখা। ভগ্ন হৃদয় কাব্য বেরিয়েছে। তার উপহার গীতিতে কার উদ্দেশ্যে উপহার গীতি বলে একটা কবিতা থাকতো তখনকার দিনে, কার উদ্দেশ্যে লেখা পড়লেই বোঝা যাবে। একদিন মনে পড়ে যাহা তাহা গাইতাম, সকলই তোমার সখী লাগিত গো ভালো। নীরবে শুনিতে তুমি, সম্মুখে বহিত নদী, মাথায় ঢালিত চাঁদ পূর্ণিমার আলো। সুখের স্বপন সম সেদিন গেল গো চলি, অভাগ অদৃষ্টে হায় এ জন্মের তরে। আমার মনের গান মর্মের রোদন ধ্বনি স্পর্শও করে না আজ তোমার অন্তরে। তবুও সখী তোমারেই শোনাইব, তোমারেই দিব সখী যা আছে আমার। দিনুজা মনের সাথে তুলিয়া লও তাহাতে, ভগ্ন হৃদয়ের এই প্রীতি উপহার। এবং ভগ্ন হৃদয় খুবই উল্লেখযোগ্য এমন সব মানে গানও রয়েছে। ভগ্ন হৃদয়ের গান কিছুই তো হলো না। কিছুই তো হলো না। সেই হাহাকার মানে আমি বলতে চাইছি, এবার কেন ভগ্ন হৃদয় সেটা খোঁজ, এত হাহুতাশ করে রবি ঠাকুর কাঁদছেন কেন? কারণ হচ্ছে বাবা পাঠাচ্ছে ICS পড়তে বিলেতে, তার এই ছাদের বাসর শেষ। বৌদিকে ছেড়ে, বৌদির সাহচর্য ছেড়ে, বন্ধুত্ব ছেড়ে জাহাজ যাবে এখন বিলেত। 1875 খ্রিস্টাব্দের 20 সেপ্টেম্বর 18 বছরের রবীন্দ্রনাথকে নিয়ে পাষাণ জাহাজ বিলেত চলল। একদম। আচ্ছা, এইবার আমি একটু জ্যোতিরিন্দ্রনাথের চরিত্রটার উপর একটু আলোকপাত চাইছি। ঠিক এইখানটা থেকে আমি যেটা লিখছিলাম সেটা হচ্ছে এই যে জ্যোতিরিন্দ্রনাথের সঙ্গে কাদম্বরীর দাম্পত্য কিছুটা আলোর সঙ্গে ছায়ার কানামাছি খেলার মতো। দুজনেই দুজনকে সম্পূর্ণ অধিকার করতে চান, কিন্তু দুজনেরই কোথায় যেন একটা ফাঁক থেকে যায়। এই ফাঁকের মধ্যে আটকা পড়ে কাদম্বরী পরিত্যক্ত, ডিপ্রেসড, একলা বোধ করেন। কিন্তু জ্যোতিরিন্দ্রনাথের একলা হওয়ার সময় নেই। তাঁর প্রতিভার স্বর্ণরথ 10 দিকে এমন প্রবল বেগে ছুটতে যায় যে মাঝে মাঝে লক্ষ্যহীন মনে হয় তাকে। দেবেন্দ্রনাথের অনুপস্থিতিতে ইনি জমিদারি দেখাশোনা করছেন, আবার ইনি দুহাতে লিখে চলেছেন গান, নাটক, ধর্ম সংস্কার বিষয়ক গদ্য। ব্রাহ্ম ধর্মের ত্রিমুখী কলহের দিনে এর মতামতের একটা বিশেষ গুরুত্ব রয়েছে। আবার ইনি আবিরে কুমকুমে বসন্ত উৎসব পালন করছেন ঠাকুর বাড়ি। কাদম্বরীকে গানও গাইতে হয়েছে সেখানে। জ্যোতিরিন্দ্রনাথের লেখা এমন কর্ম আর করব না, এই প্রহসনে রবি সেজেছে অলিকবাবু, কাদম্বরী সেজেছে হেমাঙ্গিনী। এর আগে মানময়ী বলে একটা নাটক হয়েছিল, সেখানে রবিকে আয় তবে সহচরী, হাতে হাতে দড়ি দড়ি বলে একটা গান লিখে দিতে হয়েছে। সে নাটকে রবীন্দ্রনাথ মদন হয়েছিলেন, জ্যোতিরিন্দ্রনাথ ইন্দ্র হয়েছিলেন, আর কাদম্বরী উর্বশী হয়েছিলেন। এই সময় বাবার কাছ থেকে বার্ষিক 6 টাকা সুদে, তখনকার দিনে 6 টাকা, বার্ষিক 6 টাকা সুদে 2 দফায় 10,000 টাকা ধার নিয়েছেন জ্যোতিরিন্দ্রনাথ। জানকীনাথের সঙ্গে পার্টনারশিপে তিনি পাটের ব্যবসা শুরু করছেন। এদিকে 1876 নভেম্বর মাস থেকে তিনি যে নীলের ব্যবসা চালু করেছিলেন তাতেও খানিকটা লাভের মুখ দেখেছেন। স্ত্রীকে ঘোড়ায় চড়ানোর শখ আপাতত মিটে গিয়েছে তার। এখন ইনি প্রতি রোববার বন্দুক নিয়ে শিকার করতে যান। হ্যাঁ, আর কাদম্বরীকে তার লুচি তরকারির যোগান দিতে হয়। কিছুদিন আগে ইনি কয়েকজন মিলে ইতালির ম্যাথসিনির আদর্শে সঞ্জীবনী সভা নামে একটা সভা তৈরি করেছিলেন। এর বট পাতায় বুক চিরে রক্ত দিয়ে, মরার মাথায় মোমবাতি জেলে, যেখানে মৃত ভারতে প্রাণ সঞ্চারের। তবে তার সমস্ত উৎসাহই মাঝে মাঝে বদ খেয়ালে পরিণত হয়। নইলে 1 বাক্স দেশলাই তৈরির জন্য তিনি শত শত টাকা খরচ করবেন কেন? আর ভারতবর্ষের লোকেদের সর্বজনীন পোশাক কি হতে পারে এই নিয়ে গবেষণা করে নিজেকে একটা উদ্ভট পোশাকে সাজাবেন কেন? জ্যোতিরিন্দ্রনাথ তাঁর খেয়ালের মধ্যে একলা থেকে, উনি খেয়ালের মধ্যে একলা, তিনি কাদম্বরীকে তার নিঃসঙ্গতায় একলা করেছেন। রবীন্দ্রনাথ দাঁড়িয়ে এই 2 একলা মানুষের মাঝখানে। একদিকে তার ছেলেবেলার হিরো
ভীষণ আদরে নতুনদের। আর একদিকে 1290 সালে লেখা রবীন্দ্রনাথের একটা গান, যাতে যেন কাকে দেখা যাচ্ছে, ওই জানালার ধারে বসে আছে, করতলে রাখি মাথা, তার কোলে ফুল পড়ে রয়েছে, সে যে ভুলে গেছে মালা গাঁথা। ইন্টারেস্টিং। ইতিমধ্যে রবীন্দ্রনাথ বিদেশে এবং রবীন্দ্রনাথ বিদেশে ব্যারিস্টারির বা সেই সময় যেসব প্রস্তুতি পর্ব সেসব নিতে বিদেশে গেছে, এবং জ্যোতিরিন্দ্রনাথ এবং কাদম্বরীর জীবন থেকে তিনি অনেক দূরে। এবং রবীন্দ্রনাথ তার খেয়ালের মধ্যে একলা, আর কাদম্বরী তার নিঃসঙ্গতায় ক্রমশ গুটিয়ে যাচ্ছেন। একদম। এবার এই যে বিচ্ছেদ পর্বটা যদিও সেটা খুব একটা দীর্ঘ নয়, হ্যাঁ, কিন্তু তবু তার মধ্যে ঘটে গেছে বেশ কিছু ঘটনা ঘটেছে। ধরো, কাদম্বরীর বয়স এখন 22, এখনো সন্তান হয়নি তার। খ্যাতির সঙ্গে সঙ্গে রবীন্দ্রনাথের খ্যাতি, লেখক রবীন্দ্রনাথের খ্যাতি, তার থেকে ছাপিয়ে গেছে গায়ক রবীন্দ্রনাথের খ্যাতি। যত খ্যাতি হচ্ছে, রবির বাইরে নাম হচ্ছে। রবি আর নতুন বৌঠানের মুঠোর মধ্যে থাকছে না, আর তার খেলার পুতুল থাকছে না। তাহলে পরে খুব স্বাভাবিকভাবে তার স্বামী জ্যোতিরিন্দ্রনাথ তার থেকেও নেই। রবির পক্ষে আর তার কাদম্বরী নেই, মানে তার কি মানে যাকে বলে, যেটা অনেকে বলে জ্যোতিরিন্দ্রনাথ, সেটা আসছে পরে, বাইরের সঙ্গ, সেটা আসছে পরে, সেটা আমি পরে আসছি। মূলত এই যে দুটো ছেলে মেয়ের বেড়ে ওঠা এবং তারপর আস্তে আস্তে রবীন্দ্রনাথের ছাপিয়ে এগিয়ে যাওয়া, এবং কাদম্বরীর শীর্ণ মুঠোর মধ্যে সেটা আর থাকছে না। কিন্তু শীর্ণ মুঠোতে এই শক্তিটাও নেই যে জ্যোতিরিন্দ্রনাথকে আঁকড়ে পুরোটা ধরে রেখে দেবেন, যেটা জ্ঞানানন্দিনীর আছে তার স্বামীর উপরে, এটা তার নেই। এবং ঠাকুরবাড়ির অন্দরমহল কাদম্বরীকে কখনো খুব আপন করে কখনোই নেয়নি। তার ওই নিচু ঘর থেকে আসা, কৌলীন্য না থাকা, এর তো কোনো ইতিহাস হয় না। কে কখন কাকে মুখ বেঁকিয়ে চলে গেল, গুমগুম পায়ে চলে গেল, কার চলায় চলে যাওয়ার, মুখ ঘুরিয়ে নেওয়ায় অবজ্ঞা থাকলো, এ দিনলিপি তো কেউ লিখে রাখে না। কিন্তু তিনি কখনো আদর পেতেন না। খ্যাতির সঙ্গে সঙ্গে রবি একটু করে মুঠো খুলে বাইরে চলে যাচ্ছে, আর জ্যোতিরিন্দ্রনাথ তার জন্য তিনি শুধু অপেক্ষাই করতে পারেন। সাবেকি সংস্কার মতো যদি কাদম্বরী নিজেকে নিয়তির হাতে ঢেলে দিতেন, এটাই আমার নিয়তি বলে, তাহলে হয়তো তিনি বেঁচে যেতেন। কিন্তু তিনি সেটা পারেন না। তার ভিতরে কোথাও একটা দুঃসাহস রয়েছে, একটা স্পর্ধাকে কাজল করে পড়েন বলে তার থেকে চোখ ফেরানো যায় না। লোকে তাকে খেয়ালি বলে, স্কিজোফ্রেনিক ভাবতে পারে, কিন্তু আসলে সত্যি হলো তার ভালোবাসার তৃষ্ণা মেটে না। পিপাসা তার বুকে থেকেই যায়। বাংলা 1287 সাল কাদম্বরী প্রথমবার আত্মহত্যার চেষ্টা করলেন, করে ব্যর্থ হলেন। এই যে ব্যর্থ হলেন, এরপরেই রবীন্দ্রনাথ একটা কবিতা লিখছেন, কবিতার নাম তারকার আত্মহত্যা। তাতে জ্যোতি শব্দটাকে কত রকম ভাবে ব্যবহার করছেন ভালো করে ইন বিটুইন লাইন্স পড়ার। জ্যোতির্ময় তীর হতে আধার সাগরে, জ্যোতির্ময় তীর হতে আধার সাগরে ঝাঁপায় পড়িল এক তারা, একেবারে উন্মাদের পাড়া। কেন গো, কি হয়েছিল তার? একবার শুধাবে না কেহ, কি লাগি সে ত্যাগিল দেহ। যদি কেহ শুধাইত, আমি জানি কি যে সে কহিত, যতদিন বেঁচে ছিল আমি জানি কি তারে দহিত। সে কেবল হাসির যন্ত্রণা, আর কিছু না। জ্বলন্ত অঙ্গারখণ্ড ঢাকিতে আধার হৃদি অনিবার হাসিতেই রহে। যত হাসে ততই সে দহে, তেমনি তেমনি তারে হাসির অনল দারুণ উজ্জ্বল। দহিত দহিত তারে, দহিত কেবল।
জ্যোতির্ময় তারাপুঞ্জ বিজন ত্যাগী, তাই আজ ছুটেছে সে নিতান্ত মনের ক্লেশে, আধারের তারাহীন বিজনের লাগি। কেন গো তোমরা যত তারা, উপহাস করি তারে হাসিছ অমন ধারা। আত্মহত্যা করার চেষ্টা করেছিলেন এবং ব্যর্থ হয়েছিলেন, এই জন্য উপহাস্যও হয়েছিলেন ঠাকুরবাড়ির অন্দরমহলে। কেন গো তোমরা যত তারা, উপহাস করি তারে হাসিছ অমন ধারা। তোমাদের হয়নি তো ক্ষতি, যেমন আছিল আগে তেমনই রয়েছে জ্যোতি। সে কি কবু ভেবেছিল মনে, আপনারে নিবাইয়া তোমাদের করিবে আধার। এই জ্যোতি শব্দটা। এবং আরেকটা খুব ইন্টারেস্টিং ব্যাপার, সেটা হচ্ছে তার মানে অনেকগুলো ফ্যাক্টর। এক হচ্ছে তার সন্তান না থাকা, স্বামী থেকেও না থাকা, রবির মোটর বাইরে বেরিয়ে হাতে চলে যাচ্ছে, একটা ডিপ্রেশন গ্রো, কৌলিন্য না থাকা, বাড়ির মেয়েদের অ্যাকসেপ্টেন্স না থাকা, সেলফ ওয়ার্থ, সেলফ এস্টিম, মেয়েরা যেখানে থাকে, এবং ডিপ্রেশনটা যেহেতু গ্রো করছে। এবং আমরা সাইকোলজিতে যেটুকু পড়েছি যে এই যারা আত্মহত্যা প্রবণ তাদের একটা বেশ অনেকবারই আত্মহত্যার চেষ্টা থাকবে, মানে এমন নয় যে একবার, মানে সেটা হয়তো হাফ হার্টেড। মানে একটা সময় মনে হয় যে বিশাল বড় বাড়িটাতে তিনি হয়তো বেঁচেছিলেন রবীন্দ্রনাথকে অবলম্বন করে, মানসিকভাবে রবীন্দ্রনাথকে অবলম্বন করে। না, এতটা ডিপ্রেশনের কারণ আমরা যদি একটু বিশ্লেষণ করি তাহলে এই যে শূন্যতার কথা তুমি বলছো, এটা খুবই ইন্টারেস্টিং। এবং তার মধ্যে একটা ডিপ রুটেড ডিপ্রেশন কিন্তু রয়েছে। এবং একটি বাচ্চা মেয়েকে দেখাশোনার যে গল্প, সেটাও আমরা আসছি পরে, সেটা ঠিক এই সময় না, তার একটু পরে। রবীন্দ্রনাথ দ্বিতীয়বার বিদেশ যাচ্ছেন, আবার প্রথমবার হলো না, যাওয়ার সময় কি লিখে গেলেন? দ্বিতীয়বার বিদেশ যাত্রার প্রাক্কালে রবীন্দ্রনাথ লিখলেন, কেবল তব মুখের পানে চাহিয়া বাহির হনু তিমির রাতে তরণীখানি বাহিয়া। রবীন্দ্রনাথের ভগ্নহৃদয় প্রকাশিত হবে এবার। এর আগের দুটো কাব্যগ্রন্থ বনফুল আর কবি কাহিনী কাউকে উৎসর্গ করা হয়নি, এবার তিনি দোলাচলে রয়েছেন। ভারতীর কার্তিক 1287 সংখ্যায় ভগ্নহৃদয়ের প্রথম সর্গ প্রকাশের সময় উপহার পত্রে লিখলেন, রাগিনী ছায়ানট তোমার এই করিয়াছি জীবনের ধ্রুবতারা। মাত্র 3 মাস পরে এই গানটাকে একটু কেটে ছেঁটে 2-1 লাইন বদলে এটাকে ব্রহ্মসঙ্গীত হিসেবে গাওয়ার অনুমতি দিয়ে দিলেন। এখন এটা রাগ আলাইয়া, তাল ঝাঁপতাল। 1288 সাল ভগ্নহৃদয় প্রকাশ যখন হলো গ্রন্থাকারে, দেখা গেলো গানটাই নেই, আর তার জায়গায় রয়েছে 30 লাইনের একটা দীর্ঘ কবিতা, যা উৎসর্গ করা হয়েছে কোনো এক শ্রীমতী হে কে। এই হে কে সজনীকান্ত দাস রবীন্দ্রনাথকে জিজ্ঞাসা করেছিলেন। রবীন্দ্রনাথ হেসে উল্টে প্রশ্ন, তোমার কি মনে হয়? সজনীকান্ত হেমাঙ্গিনীর নাম উল্লেখ করেছেন। সেই অলীকবাবু নাটকে রবীন্দ্রনাথ অলীকবাবু আর কাদম্বরী হেমাঙ্গিনী সেজেছিলেন। রবীন্দ্রনাথ স্বীকার করেছিলেন যে এই অনুমানটাই সত্যি, বাকি সব মিথ্যা। ওই যে 30 লাইনের কবিতা লিখেছিলেন উৎসর্গে, তার মধ্যে 4-5টা লাইন পড়ে শোনাচ্ছে। হয়তো জানো না দেবী, অদৃশ্য বাঁধন দিয়া নিয়মিত পথে এক ফিরাইছ মোর হিয়া। গেছি দূরে বিলেত, গেছি দূরে গেছি কাছে, সেই আকর্ষণ আছে। পথভ্রষ্ট হই নাকো তাহারই অটল বলে, নহিলে হৃদয় মম ছিন্ন ধূমকেতু সম, দিশাহারা হইত সে অনন্ত আকাশ তলে। এরই ল্যাজের গান তোমারই করিয়াছি জীবনের ধ্রুবতার। এইবার দেখ সব থেকে মজার সময় যেটা হচ্ছে, এই দ্বিতীয়বারের বিলেত যাত্রারও অকাল পরিসমাপ্তি হলো, সে এক হাস্যকর উপায়। এবং তার ফলে যেটা ঘটলো, রবীন্দ্রনাথ এবং কাদম্বরী জীবনেও ইতিমধ্যে অন্যান্য মেয়েরাও এসেছে। না, এখনো পুরোপুরি আসেনি, এখনো সেটা আসেনি। না, তার মারাঠা দেশের মেয়েটি রবীন্দ্রনাথ এখন সেটা তো মারতে তিনি এখনো যাননি, কারণ এটা হচ্ছে বিলেত থেকে ফিরছেন, ইংল্যান্ডে থাকাকালীন।
1288 বঙ্গাব্দের জ্যৈষ্ঠ মাস। রবীন্দ্রনাথ জোড়াসাঁকোর ভিটে ছেড়ে জ্যোতিদাদা নতুন বৌঠানের আশ্রয়ে চন্দননগরের তেলেনীপাড়ায় বারুজ্যেদে বাগান বাড়িতে গেলেন। দুটো জিনিস, চন্দননগরের তেলেনীপাড়ায় বারুজ্যেদের বাগানে জ্যোতিরিন্দ্রনাথ এই মহিলাকে নিয়ে কেন গেছিলেন? এই জন্য গিয়েছিলেন, ওই বাড়িতেই আত্মহত্যার চেষ্টা করেছিলেন কাদম্বরী, ব্যর্থ হয়েছিলেন। ওই বাড়ি থেকে রিজেকশন আসছিল কাদম্বরীর প্রতি, কাদম্বরী সেটা নিতে পারছিলেন না। ফর এ টাইম বিং তিনি একটা সেপারেটেড জায়গায় থাকতে চাইছিলেন, সেই জন্য ওখানে গিয়েছিলেন। এবার সেইখানে গিয়ে পৌঁছলেন, ইংল্যান্ড থেকে সরাসরি দুদিনের জন্য এসেছিলেন জোড়াসাঁকো, তারপরে এখানে চলে এসেছে। গেলেন না বলে পালিয়ে বাঁচলেন বলা ভালো। কেন না, কিছুদিন আগেই রবীন্দ্রনাথের দ্বিতীয়বার বিলাত যাত্রার করুণ পরিসমাপ্তি ঘটেছে ভাগ্নে সত্যপ্রসাদের দুর্বুদ্ধিতে। সত্যপ্রসাদ মাদ্রাজ পর্যন্ত গিয়ে নববিবাহিতা স্ত্রী কন্যাকে ছেড়ে থাকতে পারবে না বলে রক্ত আমাশা হয়েছে, এই অজুহাত দিয়ে শোরগোল তুলে পালিয়ে চলে এসছে। আর গোটা ব্যাপারটাতে ঢাল হিসেবে ব্যবহার করেছে মামা রবীন্দ্রনাথকে। অনেক পয়সা খরচ করে দেবেন্দ্রনাথ তাদের পাঠিয়েছিলেন, আর জোড়াসাঁকোয় এর ফলে বাবার কাছে নিজে মুখ দেখাতে পারছেন না, অনেকগুলো টাকা বরবাদ হয়ে গেছে। জোড়াসাঁকোর বাড়িতে তিনি মরমে মরমে মরছেন, তিনি এবার আসছেন বাড়ি থেকে পালিয়ে যাই নতুন দার কাছে, নতুন বৌঠানের কাছে। এই যে চন্দননগরে বসবাস, এটা সময় হিসাবে মাস 6। এটা কাদম্বরী বলছেন তিনি যে কদিন বেঁচেছিলেন এই কদিনের জন্য বেঁচেছিলেন। এই জায়গাটা আমাদের একটু বুঝতে হবে। দিনগুলো প্রবাহিনী গঙ্গার মতো উজ্জ্বল। কিছুকাল তেলেনীপাড়ায় থাকিয়ে কেটে জ্যোতিদাদা উঠে এলেন গোন্দল পাড়ায়, মোরান সাহেবের রাজপ্রাসাদ তুল্য বাগান বাড়িতে। এখানে আসার আগে রবির প্রথম গীতিনাট্য বাল্মীকি প্রতিভা রচিত অভিনীত হয়ে গেছে। এখানে এসে শুরু হলো সন্ধ্যা সঙ্গীত আর বিবিধ প্রসঙ্গের গদ্য। রবি জলের ওপরে মেঘের ছায়া, ঢেউয়ে ছায়া কাঁপছে, বর্ষা ঝাপটলে গান ভাবছে রবীন্দ্রনাথ কাদম্বরীকে গান শোনাচ্ছেন। সন্ধ্যা সঙ্গীতের পৃষ্ঠায় লেখা আছে, অনন্ত আকাশের কোলে টলমল মেঘের মাঝার, এইখানে বাঁধিয়াছি ঘর, তোর তরে কবিতা আমার। দিন কাটছে যেন স্বর্গের এক একটা দিন, প্রতি মুহূর্ত এক এক ফোঁটা অমৃত। সারাদিন কোনো পরিকল্পনা নেই, কোনো উদ্বেগ নেই, কোনো কর্তব্য নেই, কোনো দায়িত্ব নেই। তোকে মনে করিয়ে দিই চারুলতা ছবির যে দোলনা ইত্যাদি ইত্যাদি দৃশ্যগুলো দেখি, এটা এই সময়কার কথা বলে, যখন যা চায় মন করে তাই করা যায়। ইচ্ছা করলে বাগানে গিয়ে দোলনায় দোল খাওয়া যায়, গাছ থেকে ফল পাড়া যায়, আবার ঘন্টার পর ঘন্টা বিছানায় বুকে বালিশ দিয়ে উপর হয়ে কবিতা লেখার চেষ্টা করা যায়। গানের পর গান হয়, বেশিরভাগ নতুন লেখা গান। জ্যোতিদাদা জীবনকে উপভোগ করতে জানেন, এক একদিন এক এক রকমের পরিবেশ সৃষ্টি করেন। মাঝে মাঝে তাকে কাজের জন্য কলকাতা যেতে হয়, ফিরতে ফিরতে রাত হয়ে যায়, কখনো কখনো ফেরেন না। সেই সময় রবি আর নতুন বৌঠান দুজন দুজনের সঙ্গে, দুজনে দুজনকে এত নিবিড়ভাবে আগে কখনো পায়নি। কখনো তারা মুখোমুখি বসে গল্প করে, কখনো ছুটোছুটি করে বাগানে। রবীন্দ্রনাথের বয়স এখন 21, কাদম্বরীর 22 বছর 10 মাস। দুজনেই একটা অনন্ত কৈশোরকে নিজের বুকের মধ্যে আঁকড়ে নিয়ে বাঁচে, যা তাদের বয়স বাড়তে দেয় না। রবি তার জন্য ফুল পেড়ে আনে, দোলনা সাজায়, কখনো বা কোনো কথা না বললে শুধু অপলক তাকিয়ে থাকে। এর মধ্যে বউ ঠাকুরানীর হাট নামে রবি একটা নতুন উপন্যাস লেখা শুরু করেছে। বিদ্যাপতির মিশ্র মল্লারের সুরে গাইছে, এ ভরা বাদর মাহভাদর শূন্য মন্দির মোর। 51 বছর বয়সে রবীন্দ্রনাথ জীবন স্মৃতিতে এটাকে স্মরণ করছেন। আমার গঙ্গা তীরের সেই সুন্দর দিনগুলি গঙ্গার জলে উৎসর্গ করা পূর্ণ বিকশিত পদ্ম ফুলের মতো একটি একটি করিয়া ভাসিয়া যাইতে লাগিল। কখনো সূর্যাস্তের সময় আমরা নৌকা লইয়া বাহির হইয়া পড়িতাম, জ্যোতিদাদা বেহালা বাজাতেন, আমি গান গাইতাম। তোকে মনে করিয়ে দিচ্ছি, এই সময়ের তৈরি করা গান আজ তোমারে দেখতে গেলে অনেক দিনের পরে। এই সময়ের গান বল গোলাপ মোড়ে বল, এই সময়ের গান ফুল সে হাসিতে হাসিতে ছড়ে, সখী ভালোবাসা কারে। দেখ,
মোরান সাহেবের বাগান বাড়ি রবীন্দ্রনাথের জীবনের একটা উত্তরণের লগ্ন। শুধু কৈশোর থেকে যৌবনে নয়, অভিজ্ঞতা থেকে অনুভবে নয়, সাধারণ থেকে আমিতে, মানে কবি যে আমি ব্যবহার করে সেই আমিটা তো তৈরি করতে হয়, আমির নির্মাণ। সেই আমিতে বিবিধ প্রসঙ্গের এখানে গদ্য শুরু হয়েছিল। একটু আগে বললাম কি লেখা আছে বিবিধ প্রসঙ্গে। দেখ, রবীন্দ্রনাথ নিজে একে বলছেন একটি মনের কিছুদিনকার ইতিহাস। কি লিখছেন সেখানে? রঞ্জন বন্দ্যোপাধ্যায় লাগবে না, শুধু এটুকু পড়ে দেখ। আমার এক সহচর আছেন, তাহার পুষ্করিণী আছে কিন্তু ছিপ নাই। অবসর মতো আমি তাহার মন হইতে মাছ ধরিয়া থাকি। খ্যাতিটা আমার। এক একজন লোক আছে, তাহারা যতক্ষণ একলা থাকে ততক্ষণ কিছুই নয়, একটা শূন্য মাত্র। কিন্তু একের সহিত যখন যুক্ত হয় তখনই 10 হইয়া পড়ে। ভালোবাসা অর্থে আত্মসমর্পণ নহে, ভালোবাসা অর্থে নিজের যাহা কিছু ভালো তাহাই সমর্পণ করা। হৃদয়ে প্রতিমা প্রতিষ্ঠা করা নহে, হৃদয়ের যেখানে দেবত্র ভূমি, যেখানে মন্দির, সেখানে প্রতিমা প্রতিষ্ঠা করা। এক একটি হৃদয়ের জন্য এক একটি হৃদয় গঠিত হইয়াই আছে, তাহারা পরস্পরের জন্য। এটা কিন্তু ওখানে বসে লেখা। একদম। ভারতী পত্রিকার ধারাবাহিক প্রকাশ পাওয়ার 1.5 বছর পর 1290 বঙ্গাব্দে বিবিধ প্রসঙ্গ গ্রন্থ আকারে প্রকাশ হয়। প্রকাশের সময় কবির বক্তব্য সংযোজিত হয় শেষ প্রবন্ধ সমাপনে। কবির বক্তব্যটা কি লেখা ছিল সেখানে শোনাচ্ছি তোকে, মাথা পাগলা হয়ে যাবে। আমার পাঠক দিগের মধ্যে একজন লোককে বিশেষ করিয়া আমার এই ভাবগুলি উৎসর্গ করিতেছি। এই ভাবগুলির সহিত তোমাকে আরো কিছু দিলাম, সে তুমিই দেখিতে পাইবে। সেই গঙ্গার ধার মনে পড়ে, সেই নিস্তব্ধ নিশীথ, সেই জ্যোৎস্নালোক, সেই দুইজনে মিলিয়া কল্পনার রাজ্য বিচরণ, সেই মৃদু গম্ভীর স্বরে গভীর আলোচনা, সেই দুইজনে স্তব্ধ হইয়া নীরবে বসিয়া থাকা, সেই প্রভাতের বাতাস, সেই সন্ধ্যার ছায়া, একদিন সেই ঘনঘোর বর্ষার মেঘ, শ্রাবণের বর্ষণ, বিদ্যাপতির গান, তাহারা সব চলিয়া গিয়াছে। কিন্তু আমাদের এই ভাবগুলির মধ্যে তাহাদের ইতিহাস লেখা রহিল। এই লেখাগুলির মধ্যে কিছুদিনের গোটা কতক সুখ দুঃখ লুকাইয়া রাখিলাম। এক একদিন খুলিয়া তুমি তাহাদের স্নেহের চক্ষে দেখিও। তুমি ছাড়া আর কেহ তাহাদিগকে দেখিতে পাইবে না। আমার এই লেখার মধ্যে লেখা রহিল, এক লেখা তুমি আমি পড়িব, আর এক লেখা আর সকলে পড়িবে।